আমরা আগের দিন জীবন বিজ্ঞানের শ্বসনটা পড়ছিলাম। শ্বসন একটা অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া, অন্তঃকোষীয় অপচিতি বিপাক প্রক্রিয়া। শ্বসন হচ্ছে অন্তঃকোষীয় একটি বিপাকীয় প্রক্রিয়া। কোষীয় অপচিতি বিপাক প্রক্রিয়া। অন্তঃকোষীয় অপচিতি বিপাক প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে শ্বসন। শ্বসন হলো অন্তঃকোষীয় অপচিতি বিপাক প্রক্রিয়া। অপচিতি কেন বলা হচ্ছে? শ্বসন প্রক্রিয়ার ফল জন্য দেহের শুষ্ক ওজন কমে যায়। দেহের যা প্রকৃত যা ওজন, এখন মনে কর আমার শুষ্ক ওজনটা কি? শুষ্ক ওজন হচ্ছে কোনো একটি মানুষকে হালকা খাদ্য খাওয়ানো হলো। হালকা খাদ্য মনে কর এই 3টে রুটি খাওয়ানো হলো, রাতে 3টে রুটি জল খেয়ে নিল, এবার বলে তুমি শুয়ে থাকো। এবার শুধু শুয়েই থাকবে। এবার শুয়ে থাকলে পরে তোমার এই হালকা খাদ্য গ্রহণ করার 24 ঘন্টা পরে শরীরে একটা ওজন এসে দাঁড়াবে, তো আর কিছু খাবে না মাঝপথে। পেচ্ছাপ করা দ্বারা পেচ্ছাপ টুকুন করবে, হ্যাঁ, বড় জোর হালকা জলও খেতে পারে, তাহলে তো পেচ্ছাপের সমস্যা হয়ে যাবে। তাহলে 24 ঘন্টা পরে শরীরের একটা ওজন দাঁড়াবে, তো সেই ওজনটা হলো শুষ্ক ওজন। একটা মানুষকে হালকা খাদ্য গ্রহণ করার পরে যদি স্বাভাবিক সুস্থ পরিবেশে, ঠান্ডা পরিবেশে চুপচাপ ঘুম পাড়িয়ে রাখা হয়, শুয়ে রাখা হয়, তাহলে বিশ্রামরত অবস্থায় তার 24 ঘন্টা পরে তার শরীরে যে ওজন দাঁড়াবে সেটা কি? শুষ্ক ওজন। এবার এই শ্বসন প্রক্রিয়ার ফলে কি হয়? দেহের শুষ্ক ওজন কমে যায়। মনে করো আমরা রাতে যখন খাবার খেয়েছিলাম, এবার সেই খাবারটা খাওয়ার পরে শরীরে যা ওজন ছিল, এখন সকালবেলা যদি কিছু না খেয়ে থাকি, ওজন কি সেটা থাকবে? না, কমে গেছে। আরও যদি দুপুরে না খাওয়া হয় বিকাল পর্যন্ত, আরও শরীরে ওজন কমে যাবে। এই ওজন কমে যাওয়ার কারণটা কি? আমাদের শরীরের মধ্যে 24 ঘন্টা 24 আওয়ার্স কী হচ্ছে? শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এটা প্রতিটি সজীব কোষে ঘটছে। সজীব কোষের শ্বসন প্রক্রিয়াটি ঘটার জন্য অন্তঃকোষীয় অপচিতি বিপাক। তুই বলিস স্যার আমি যদি শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তো গ্লুকোজ দরকার, আমি তো খাচ্ছি না, তাহলে গ্লুকোজটা কোথা থেকে আসবে? গ্লুকোজ আসবে আমাদের শরীরের মধ্যে সঞ্চিত গ্লুকোজ থাকে, যেমন ফ্যাট, হ্যাঁ, যাদের শরীরে মোটা, চর্বি জমে গেছে, অর্পণ, ও যদি 7 দিন না খেয়ে রাখা যায় কিচ্ছু হবে না। ওর শরীরে যে ফ্যাটটা আছে, ফ্যাট ভেঙে ও দিব্যেন্দুর মতো চেহারা চলে আসবে, কিন্তু মারা যাওয়ার কোনো ভয় নেই। দিব্যেন্দুর ওর করুণ অবস্থা হয়ে যাবে, কারণ ওর শরীরে ফ্যাট সেরকম নেই। হ্যাঁ, তবে ফ্যাট না থাকলেও শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। সে গ্লাইকোজেন ভেঙেও আমার শ্বসন প্রক্রিয়া চলতে পারে, সেটা বেশিক্ষণ চলবে না। মেদটা থাকলে পরে ওইটা দিয়ে বেশিক্ষণ ওই মেদটাও শ্বসন বস্তু হিসাবে কাজ করবে, ঠিক আছে? ওই জন্য খাবার না খেলেও আমাদের শরীরের ভিতরে খাবার না খেলেও কাজ করার ক্ষমতা আসে, কারণ শরীরের মধ্যে জমানো খাবারগুলো আছে, খাদ্য সঞ্চিত খাদ্যবস্তু সঞ্চিত খাদ্য হিসাবে রয়েছে, ওটা দিয়েই শ্বসন প্রক্রিয়াটা চলে। শ্বসন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানে কি? তোমার জীবের মৃত্যু। ডাক্তাররা কি করে? ওই যে কোনো পেশেন্ট বেঁচে আছে কিনা মারা গেছে কীভাবে সিদ্ধান্ত নেয়? নাকের ভিতরে তার এরকম হাত রাখে, মানে হাওয়া, মানে নিঃশ্বাস বেরোচ্ছে কিনা দেখে, পালস থেকে রক্ত চলাচলে অবস্থাটা আছে কিনা, এই দেখে সিদ্ধান্ত নেয় যে যদি পালস না চলে, যদি নিঃশ্বাস না বেরোয়, পালস না চলে, তাহলে বুঝো সে মারা গেছে। এই দিকে সিদ্ধান্ত নিয়ে নেয়। দেখে শ্বসন হচ্ছে একটি অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া পড়ানো সহযোগিতা কর। শ্বসন হচ্ছে অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। এই প্রক্রিয়া জীবদের শুষ্ক ওজন কমে যায়, এই জন্য শ্বসন অপচিতিমূলক বিপাক ক্রিয়া। সালোক সংশ্লেষ আমরা পড়েছি।
এটা উপচিতিমূলক বিপাক ক্রিয়া, কারণ সালোক সংশ্লেষের ফলে দেহের শুষ্ক ওজন বেড়ে যায়। আজকে একটা গাছ যতটুকু আছে, দুদিন পরে গাছটা আরও বড়, আরও পাতা ছাড়ছে, ডাল ছাড়ছে, হ্যাঁ, তাহলে ওর দেহের ওজনটা বাড়ছে। সালোক সংশ্লেষ উপচিতিমূলক বিপাক ক্রিয়া। আবার পুষ্টি বলে একটা প্রক্রিয়া আছে, আমরা এরপরে পড়ব। পুষ্টিটা হচ্ছে উপচিতিমূলক বিপাক, ওর ফলে দেহের শুষ্ক ওজন বেড়ে যায়। খাওয়ানো হচ্ছে, এবার খাওয়াটা গায়ের মধ্যে লাগছে আর কি, মানে একটু রোগা থেকে মোটা হচ্ছে, দেহটা লম্বা হচ্ছে, মোটা নাদুস নুদুস চেহারা হচ্ছে, তার মানে ওটা পুষ্টি হচ্ছে আমরা বলবো। পুষ্টিটা ওটাও উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, দেহের শুষ্ক ওজন বেড়ে যায়। তা শ্বসন অপচিতিমূলক বিপাক ক্রিয়া, এটা আমরা বলেছি। শ্বসনের সংজ্ঞাটা কি বলেছিলাম, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে দিবারাত্র, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রতিটি সজীব কোষে দিবারাত্র বায়ুর অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে খাদ্যবস্তু সম্পূর্ণরূপে বা আংশিকভাবে জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে তাপ শক্তি রূপে মুক্ত করে, সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, তাকে বলে শ্বসন। শ্বসন দু রকমের, আমরা আগের দিন বলেছি। শ্বসন একটা হচ্ছে তোমার সবাত শ্বসন আর অবাত শ্বসন। সবাত শ্বসন কি, সবাত, স মানে উপস্থিতি, বাত মানে বাতাস, বাতাসের উপস্থিতি যে শ্বসন তাকে সবাত শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ার জন্য বায়ুর অক্সিজেন দরকার তাকে সবাত শ্বসন। অবাত মানে বায়ু ছাড়া যেটা হবে। সবাত শ্বসন কাদের হয়, সমস্ত উন্নত শ্রেণীর কীট পতঙ্গ মানুষ যারা বায়ুমণ্ডলে ঘুরে মধ্যে যাদের রয়েছে তাদের সবাত শ্বসন হয়। অবাত শ্বসন কাদের হয়, যারা মানে তোমার কোনো কোষের ভিতরে আছে, অন্য কোনো জীবদের ভিতরে ঢুকে আছে, হ্যাঁ, ওদের ক্ষেত্রে অবাত শ্বসন হবে। কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হবে, হ্যাঁ, যাদের মানে এককোষী প্রাণী, যে সমস্ত অন্য কোনো জীবের দেহে পরজীবী হিসাবে রয়েছে, হ্যাঁ, খাদ্য খাচ্ছে ওখান থেকে, কিন্তু ওর শরীরের ওখানে অক্সিজেন যাওয়ার জায়গা নেই, ওখানে অবাত শ্বসন হবে। বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে অবাত শ্বসন হয়ে থাকে। তো অবাত শ্বসন মানে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন, সেটা হচ্ছে অবাত শ্বসন। আমরা শ্বসন বললে পরেই আমাদের মাথার মধ্যে স্ট্রাইক করবে সবাত শ্বসন, অন্য কিছু ভাববো না। আমরা শ্বসন বললেই আমাদের মাথা কি স্ট্রাইক করবে, সবাত শ্বসন। সবাত শ্বসনের রাসায়নিক বিক্রিয়াটা কী ছিল, C6H12O6 আর 6 অণু অক্সিজেন। এদের এখানে কী হবে, সজীব কোষ, এই সজীব কোষে রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হয় তোমার 6CO2 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6H2O 6 অণু জল, 686 কিলো ক্যালোরি তাপ শক্তি, 686 কিলো ক্যালোরি তাপ শক্তি। শ্বসন প্রক্রিয়ায় কী হয়, এই যে তাপ শক্তি আছে, এই তাপ শক্তিটা এরপরে কী হয়, গতি শক্তিতে পরিণত হয়। তাপ শক্তি আমাদের শরীরের ভিতরেই গতি শক্তিতে পরিণত হয়, যে গতি শক্তিকে কাজে লাগে আমাদের জীবদের বিভিন্ন জৈবিক কাজগুলো সম্পন্ন হয়। জীবদের বিভিন্ন জৈবিক কাজ কোনগুলো, জীবদের বিভিন্ন জৈবিক কাজ হচ্ছে জীবদের বিভিন্ন জৈবিক কাজ বলতে তুমি বুঝবে, তোমার গিয়ে মনে করো শ্বসন প্রক্রিয়া একটা জৈবিক কাজ, সংবহন একটা জৈবিক কাজ, তার মানে রেচন ক্রিয়া জৈবিক কাজ। তারপরে তোমার গিয়ে কোষ বিভাজন এটা জৈবিক কাজ। তারপরে চলন গমন এগুলো সব জৈবিক কাজ। এই কাজগুলো সম্পন্ন করা জনন জৈবিক কাজ। এই যে তাপ শক্তি বেরোচ্ছে, এই তাপ শক্তি কাজে লাগিয়ে বিভিন্ন জৈবিক কাজগুলো হয়। জৈবিক কাজ বলতে শ্বসন, সংবহন, রেচন, কোষ বিভাজন, চলন গমন, জনন। যদি শ্বসন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, শ্বসন যদি না হয়, তাহলে তোমার শক্তি উৎপন্ন হবে না, আর শক্তি উৎপন্ন না হলে পরে জনন প্রক্রিয়া করতে পারবে না, আর শরীরটা তো নিস্তেজ হয়ে যাবে।
জনন প্রক্রিয়া যে কোনো জনন প্রক্রিয়া করতে হোক বা চলন গমন হোক শক্তির দরকার হবে। আমি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই, গমন করতে চাই, শক্তির প্রয়োজন হবে। আমি যে হাতটা উপরে তুলতে চাই, শক্তির দরকার হবে। সেই শক্তিটা এই শ্বসনের ফলে উৎপন্ন তাপ শক্তি থেকে আসে। শ্বসন যেটা বলছি, এই শ্বসন প্রক্রিয়াটা, শ্বসন বললে আমার কি শ্বসনের কথা মনে করবে? সবাত শ্বসন। এই সবাত শ্বসন প্রক্রিয়াটি 3টি পর্যায়ে সম্পন্ন হয়। যেমন সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কি হয়? 2টো দশায় সম্পন্ন হয়, আলোক দশা, অন্ধকার দশা। সবাত শ্বসন প্রক্রিয়াটি 3টি দশায় সম্পন্ন হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গয়লে আকার হস্যি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, কয়রফলা একার ব দন্তস্ব, ক্রেবস চক্র। আর একটা হচ্ছে প্রান্তীয় শ্বসন, প্রান্তীয় শ্বসন। শ্বসন প্রক্রিয়াটি 3টি পর্যায়ে সম্পন্ন হয়, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। আমরা জেনে থাকব এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে, সজীব কোষের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম বলতে কি বোঝায়, কোন অংশটাকে বোঝায়? একটা কোষ যদি হয়, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী কোষ যাই হোক, সেই উদ্ভিদ কোষের মানে কোষ পর্দার ভেতরে যতটা অংশ আছে সবটা হচ্ছে প্রোটোপ্লাজম। তোমার একটা কোষের কটা অংশ? কোষের 2টো অংশ, একটা কোষ আবরক, কোষ আবরক প্লাস প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। কোষের 2টো অংশ, কোষ আবরক, প্রোটোপ্লাজম। এখন প্রাণী কোষ হলে কোষ আবরকটা কোষ পর্দা হবে, যদি উদ্ভিদ কোষ হয় কোষ পর্দা প্লাস কোষ প্রাচীর হবে। এবার এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম কোন অংশটাকে বলবো আমরা? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম বলতে কোষ পর্দার ভেতরে যা আছে, কোষ আবরকের ভেতরে যা আছে, কি আছে? আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। বুঝতে পারছি সাইটোপ্লাজম কোন অংশটা? এটা যদি নিউক্লিয়াস হয়, তার ভিতরে বাকি যে অংশটা আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এইটা সাইটোপ্লাজম। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হয়? সাইটোপ্লাজমের মধ্যে, কোষের, সজীব কোষের সাইটোপ্লাজমে। ক্রেবস চক্র এবং মাইটোকন্ড্রিয়া, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন সম্পন্ন হয় সাইটোপ্লাজমে উপস্থিত মাইটোকন্ড্রিয়ার ভেতরে, সাইটোপ্লাজমে উপস্থিত মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এখানে যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি হবে? এটা যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি হয়? ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন, এই 2টি ঘটনা ঘটে। এইটুকুন আমাদের ক্লিয়ার। তাহলে শ্বসন প্রক্রিয়াটি, শ্বসন বলতে আমরা সবাত শ্বসনকে বুঝবো। সবাত শ্বসন মানে যে শ্বসন প্রক্রিয়াটির জন্য বায়ুর মুক্ত অক্সিজেন প্রয়োজন। সবাত শ্বসন বলতে কোন শ্বসনকে বুঝবো? যে শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বায়ুর মুক্ত অক্সিজেন প্রয়োজন। এই সবাত শ্বসন প্রক্রিয়া যেটা গ্লাইকোলাইসিস বলছি, প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়া কি হয়? তোমার সজীব কোষের সাইটোপ্লাজমে শ্বসন বস্তু গ্লুকোজ, সজীব কোষের সাইটোপ্লাজমে, সজীব কোষের সাইটোপ্লাজমে শ্বসন বস্তু গ্লুকোজ উৎসেচক দ্বারা আংশিকভাবে জারিত হয়ে, কি বললাম? সজীব কোষের সাইটোপ্লাজমে শ্বসন বস্তু গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, C6H12O6। আর এখানে কি? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে বিভিন্ন উৎসেচক আছে, সেই উৎসেচক লাগবে, উৎসেচক। এর বিক্রিয়ায় উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড,
পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, আর সেই সঙ্গে উৎপন্ন হয় 2 অণু এটিপি, 2 অণু এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস কি বলবো? সবাত শ্বসনের প্রথম পর্যায়ে বা সবাত শ্বসনের প্রথম পর্যায়ে কি হয়, কোষের সাইটোপ্লাজমে কোষের সাইটোপ্লাজমে বিভিন্ন উৎসেচক দ্বারা গ্লুকোজ জারিত হয়ে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং 2 অণু এটিপি এবং শেষে 2 অণু এটিপি উৎপন্ন হয়, তাকে বলে গ্লাইকোলাইসিস। এই এটিপি অণু কি করে তোমার ওই বিভিন্ন তোমার ওই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি তোমার যেটা তোমার কি যেটা অবাত শ্বসনকারী জীব যেগুলো আছে ওদের ক্ষেত্রে শুধু অবাত শ্বসন হয়। যারা নিম্ন শ্রেণী একদম ছোট ছোট কীট মানে যে এককোষী যেটা পরজীবী ভাইরাস ব্যাকটেরিয়া ওদের ক্ষেত্রে শুধু অবাত শ্বসন হয়, ওখানে ওদের অল্প শক্তি হলেই চলে, ওদের ক্ষেত্রে শ্বসন যেটা হয় সেটা এটা হচ্ছে অবাত শ্বসনের ব্যাপার আর কি। গ্লাইকোলাইসিস ব্যাপারটা অবাত শ্বসনের ঘটনা। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড আর এটিপি অণু উৎপন্ন হলো, তো এই গ্লাইকোলাইসিসের তাৎপর্যটা কোথায়? গ্লাইকোলাইসিস তাৎপর্য হচ্ছে গুরুত্বটা কোথায়? গ্লাইকোলাইসিসের ফলে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এই পাইরুভিক অ্যাসিড এর পরবর্তী পর্যায়ে যখন সবাত শ্বসনের দ্বিতীয় ধাপটা প্রয়োজন হবে, দ্বিতীয় ধাপের জন্য যে শ্বসন বস্তু লাগবে, সেই শ্বসন বস্তু হচ্ছে এই পাইরুভিক অ্যাসিড শ্বসন বস্তু হিসাবে কাজ করবে। যে শ্বসন বস্তু লাগবে সেই শ্বসন বস্তুটা কি এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ভিতরে শ্বসন বস্তু হিসাবে কার্যকারী হবে। ঠিক আছে, তাহলে এটা একটা উপকার যে মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই পাইরুভিক অ্যাসিড আমার ক্রেবস চক্রের জন্য যে শ্বসন বস্তু দরকার হয় সেই শ্বসন বস্তুর উৎস হিসাবে কাজ করে। আর এই আরেকটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ফলে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে 2 অণু এটিপি অণু উৎপন্ন হয়। এই এটিপি অণু বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে থাকে। আর সবাত শ্বসনে গ্লাইকোলাইসিসের সময় অ্যাসিটোন ফসফেট নামক উপজাত পদার্থ উৎপন্ন হয়। অ্যাসিটোন ফসফেট গ্লাইকোলাইসিসের সময় অ্যাসিটোন ফসফেট উপজাত হিসাবে উৎপন্ন হয়। এটি ওই গ্লিসারল তৈরিতে ব্যবহৃত। গ্লিসারল তোমার গ্লিসারল হচ্ছে স্নেহজাতীয় পদার্থ, ফ্যাটের একটি উপাদান। ফ্যাট যেটা হচ্ছে আমাদের শরীরে তো সরাসরি ফ্যাট হয় না, ফ্যাট তৈরি করার জন্য ওইটা গ্লিসারল লাগে। বেশ, এরপর আমরা চলে আসি কি ক্রেবস চক্রের কথায়। ক্রেবস চক্র, তাহলে আমরা এখানে কি বুঝে নিলাম? গ্লাইকোলাইসিস হচ্ছে কোষের সাইটোপ্লাজমে ঘটে। এখানে শ্বসন বস্তু গ্লুকোজ উৎসেচক দ্বারা জারিত হয়ে কি হয়, পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি উৎপন্ন হয়। এটিপি অণু বিভিন্ন জৈবিক কাজে লাগে। আর সেই সঙ্গে তোমার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ফলে তোমার অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয় উপজাত পদার্থ হিসেবে। অ্যাসিটোন ফসফেট নামক উপজাত পদার্থ উৎপন্ন হয়, যেটা গ্লিসারল তৈরিতে ব্যবহৃত হয়। গ্লিসারল তৈরিতে ব্যবহৃত হয়। এই গ্লিসারল আবার ফ্যাটের একটি উপাদান। গ্লিসারল হচ্ছে ফ্যাটের উপাদান। ক্রেবস চক্র সবাত শ্বসনের এই পর্যায়ে এটা সম্পন্ন হয় কোষের। হাসছিস কেন এখানে? হাসির মানে ম্যাজিক দেখাচ্ছি নাকি? ক্রেবস চক্র সম্পন্ন হয় কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে। ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে সবাত শ্বসনের যে পর্যায়ে পাইরুভিক অ্যাসিড সবাত শ্বসনের যে পর্যায়ে কোষের ওই মাইটোকন্ড্রিয়ার ভেতরে
মাইটোকন্ড্রিয়ার ভেতরে পাইরুভিক অ্যাসিড এবং মুক্ত অক্সিজেনের সাহায্যে পাইরুভিক অ্যাসিড আর মুক্ত অক্সিজেন, নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া যে অক্সিজেন নেওয়া হচ্ছে সেই অক্সিজেন, মুক্ত অক্সিজেন আর তোমার গিয়ে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে কি করে তোমার বিভিন্ন রকমের জৈব অ্যাসিড উৎপন্ন করে এবং শক্তির মুক্তি ঘটায়, শক্তির মুক্তি ঘটায়। এটাতে বেশি হয়, মানে 38 অণু এটিপি উৎপন্ন হয় এই ক্রেবস চক্রের ফলে। এক অণু গ্লুকোজ জারিত হয়ে 38 অণু এটিপি উৎপন্ন হয়। আর কি হয়, বিভিন্ন রকমের জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই ক্রেবস চক্র এটা কোষের কোথায় কোথায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। কন্ড্রিয়া তাহলে শ্বসনের যে পর্যায়ে কী হচ্ছে, গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড আর বায়ুর মুক্ত অক্সিজেন এর সঙ্গে মুক্ত অক্সিজেন কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন রকমের জৈব অ্যাসিড এবং শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটায়, তাকে বলে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রের গুরুত্বটা কোথায়? ক্রেবস চক্রের ফলে বিভিন্ন রকমের কী উৎপন্ন হয়, জৈব অ্যাসিড উৎপন্ন হয়। ক্রেবস চক্রে কী হয়, বিভিন্ন রকমের জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এর ফলে কি হয়, এই জৈব অ্যাসিড ক্রেবস চক্র উৎপন্ন একাধিক জৈব অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। অ্যামাইনো অ্যাসিড, আমাদের শরীরের ভিতরে অ্যামাইনো অ্যাসিড আছে, প্রোটিন আছে। প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিড লাগে। প্রোটিনের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিড এখান থেকে বেরিয়ে আসছে। আর কি হচ্ছে, ক্রেবস চক্রের ফলে যে এটিপি অণু উৎপন্ন হয়, সেই এটিপির মধ্যে শক্তির সঞ্চিত থাকে, ওটা দিয়ে বিভিন্ন রকমের জৈবিক কাজগুলো মূলত সম্পন্ন হয়ে থাকে। আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, পাওয়ার হাউস অফ সেল। কারণ এই এটিপি অণুর মধ্যে শক্তি প্রায় সম্পূর্ণটা তো উৎপন্ন হয়। এক অণু গ্লুকোজ জারিত হয়ে মাত্র এখানে 2 অণু এটিপি তৈরি হয়েছিল, আর এখানে কত হবে, 38 অণু এটিপি হয়ে যাবে। তার মানে বেশিরভাগ শক্তিটা এখানে হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? আমাদের শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তার একটি বড় অংশ, শক্তির বড় অংশটাই মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে থাকে। উৎপন্ন শক্তির মূল উৎসটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে আমার ক্রেবস চক্র বলে একটা প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসনটা হচ্ছে কি, তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রেবস চক্র চলাকালীন বিভিন্ন রকমের জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এখানে জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছে, মাইটোকন্ড্রিয়া জৈব অ্যাসিড কোথায় তৈরি হয়েছে? ক্রেবস চক্র চলাকালীন বিভিন্ন রকমের জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই জৈব অ্যাসিড থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কি, জারিত হওয়া। জৈব অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে জারণ প্রক্রিয়া। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানেই জারণ প্রক্রিয়া, তাই তো? যে রাসায়নিক বিক্রিয়া কী হয়, কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হয়, তাকেও জারণ বিক্রিয়া বলে। তাহলে জৈব অ্যাসিড প্রান্তীয় শ্বসন প্রক্রিয়া, ওটা মাইটোকন্ড্রিয়ার ভেতরেই হয়। প্রান্তীয় শ্বসন ঘটনাটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ভেতরেই হয়। সেখানে কি হয়, হাইড্রোজেন অপসারণ দ্বারা, মানে ক্রেবস চক্রে উৎপন্ন জৈব অ্যাসিড হাইড্রোজেন অপসারণের মাধ্যমে জারিত হয়। এই হাইড্রোজেন ইলেকট্রন বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয়, অবশেষে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জলে পরিণত হয় এবং এটিপি উৎপন্ন হয়, সামান্য এটিপি উৎপন্ন হয়। এই পদ্ধতিকে বলে প্রান্তীয় শ্বসন। এখানে কি বলতে চাইছে, ক্রেবস চক্রে উৎপন্ন জৈব অ্যাসিড হাইড্রোজেন অপসারণের মাধ্যমে জারিত হয়। এখানে জৈব অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারিত হলো,
এর ফলে এটা জারণ প্রক্রিয়া একটা হবে, এটা জারণ 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 প্রক্রিয়া ঘটলো। এই জারণ প্রক্রিয়ার ফলে এবার এই যে হাইড্রোজেন, এবার এটা কি করে, জলের সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যুক্ত হয়ে এটা জল তৈরি করে। এখানে জল তৈরি, যদি 4টা হাইড্রোজেন 2টো অক্সিজেন পরমাণু অণু অক্সিজেন অণু থাকে, তাহলে 2 অণু জল হয়ে যাবে। এই জল তৈরি হচ্ছে, এই জল, হ্যাঁ, সবাত শ্বসনে জল উৎপন্ন হয়, এই যে জল এখান থেকে আসে, প্রান্তীয় শ্বসনের ফলে ওখান থেকে জল উৎপন্ন হয়ে যায়। আমরা দুটো শব্দের সঙ্গে পরিচয় হই, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, আর হচ্ছে ফটোলাইসিস, ফটোলাইসিস। গ্লাইকোলাইসিস আর ফটোলাইসিস। ফটোলাইসিস আমরা পড়েছি, এটা সালোক সংশ্লেষ পড়ার সময়, এটা হচ্ছে আলোক বিক্রিয়া, আলোক বিক্রিয়া, আলোক বিক্রিয়া। ফটোলাইসিস বা আলোক বিক্রিয়া, আলোক বিশ্লেষণ বলে এটাকে, আলোক বিশ্লেষণ, আলোক বিশ্লেষণ। উত্তেজিত ক্লোরোফিল অণু জলের অণুকে ভেঙে, উত্তেজিত ক্লোরোফিল অণু জলের অণুকে ভেঙে H+ এবং OH- আয়নে ভেঙে দেওয়া, এই ঘটনাকে বলে ফটোলিসিস, ফটোলাইসিস। উত্তেজিত ক্লোরোফিল অণু জলের অণুকে ভেঙে H+ এবং OH- আয়নে পরিণত করে, এই ঘটনাকে বলে ফটোলাইসিস। আর গ্লাইকোলাইসিস, এটা কি, কোষের সাইটোপ্লাজমে উপস্থিত উৎসেচক গ্লুকোজ অণুকে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত করা, এই ঘটনাকে বলা হয় গ্লাইকোলাইসিস। ফটোলাইসিস হচ্ছে তোমার, এটা ঘটে সালোক সংশ্লেষের আলোক দশাতে, সালোক সংশ্লেষের আলোক দশায় এটা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঘটে। আর এটা গ্লাইকোলাইসিস হচ্ছে সজীব কোষের সাইটোপ্লাজমে ঘটে। ফটোলাইসিস একমাত্র সূর্যের আলো দিনের বেলায় ঘটে, আর গ্লাইকোলাইসিস কি হয় 24 আওয়ার্স। যতক্ষণ শ্বসন প্রক্রিয়া, যতক্ষণ জীব যে বেঁচে আছে ততক্ষণ তার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। 24 আওয়ার্স বুঝিস, এটিএম চালু 24 আওয়ার্স মানে কি, হ্যাঁ 24 আওয়ার্স, রাত 12টার সময় গেলে টাকা পাওয়া যাবে, রাত 3টার সময় গেলে টাকা পাওয়া যাবে, ভোরবেলাও গেলে পাওয়া যাবে, যে কোনো সময়।